অভ্যুত্থানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বারবার দাঁড়িয়েছে ছাত্র জনতা। একের পর এক সফল আন্দোলনে নাড়া খেয়েছে ভারতের আধিপত্যবাদী কৌশল। এমন পরিবর্তনের কারণে হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ সরকার। বিশেষ করে ইউনূস সরকারের অবস্থানকে ভারত এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে। আর তাই 2024 সালের 5 আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানতো শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানতো না। তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের তথ্য সন্ধানী প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। গণঅভ্যুত্থান হয়ে গেছে, মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ। ঠিক এরকম একটা হেডলাইনে দৈনিক সমকালে একটা ইন্টারভিউর অংশ আমরা দেখলাম, যে এটার আরেকটা অংশ পাবলিশ হবে। যারা ফরাদ মাজহারের একটা ইন্টারভিউ এই শিরোনামে পাবলিশ হয়েছে। খুবই ওই বটতলার উকিল ক্রিমিনাল সুপুকে ঘাট ধরিয়া বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। পিনাকি ভট্টাচার্য কেমন তথ্য জানালো এবং কেমন ভাষণ দিল গণমাধ্যমে, সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চরম একটি সুখবর নিয়ে হাজির হতে যাচ্ছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সবকিছু বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। গণঅভ্যুত্থান হয়ে গেছে, মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ। ঠিক এরকম একটা হেডলাইনে দৈনিক সমকালে একটা ইন্টারভিউর অংশ আমরা দেখলাম, যে এটার আরেকটা অংশ পাবলিশ হবে। যারা ফরাদ মাজহারের একটা ইন্টারভিউ এই শিরোনামে পাবলিশ হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা এটাই মূলত করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময় যারা ফরাদ মাজহার বাংলাদেশের দীর্ঘদিনের খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল চিন্তক বলা হয় তাকে। তিনি তার পলিটিক্যাল থিওরি, তার চিন্তা প্রকাশ করেন, লেখেন। 5 আগস্টের পর থেকে বলছেন প্রচুর, এবং এই বলার কারণে যেটা হয়েছে এটা অনেক বেশি মানুষের সাথে কানেক্ট করেছে। অনেকগুলো ইস্যুতে তিনি কথা বলেছেন যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার দ্বিমত ছিল, সেগুলো নিয়ে আমি আমার দ্বিমত প্রকাশ করেছি, সেগুলোর বিরুদ্ধে আমার যুক্তি আমি উপস্থাপন করেছি। এবার তিনি যেটা করলেন সেটা নিয়ে আমার শক্ত দ্বিমত আছে, এবং এটা কথা বলা দরকার। মানে আমাদের গণ অভ্যুত্থানকে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ হিসাবে আমরা দেখবো কিনা, বা কেউ পোট্রে করতে চাইলে সেটাকে আমরা কিভাবে দেখবো সেটা নিয়ে আলাপ করতে চাই। তার ইন্টারভিউ পুরোটার মধ্যে দু একটা গুরুত্বপূর্ণ, যেগুলো আমি সমর্থন করি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বিশেষ করে একটা আমি বলতেই চাই, সেটা হচ্ছে যারা ফরাদ মাজহার বলছেন এই যে আমাদের মব তৈরি হচ্ছিল, মবের বিরুদ্ধে কথা বলেছেন। আমি প্রথম দিন থেকে বলছি, জনাব ফরাদ মাজহার বলছেন আপনি দেখবেন যখন মব একের পর এক মাজার ভাঙা শুরু করেছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, উল্টো কবি সাহিত্যিকদের কবিতা লেখার জন্য কারাগারে পাঠানো হলো। এবং এই সময় জনাব ফরাদ মাজহার একটা খুবই রিস্কি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন। তিনি শহীদ মিনারে তখন বাউল গান হতে দেওয়া হচ্ছিল, বাউল গানের আসরে হামলা হচ্ছিল, বন্ধ করে দেওয়া হচ্ছিল, তিনি বাউলদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। তারপরে তিনি একটা মোক্ষম কথা বলেছেন, এই ভয়টা খুবই আছে। আমরা বলছি, ফরাদ মাজহার বলছেন, তিনি আবারও বলেছেন, উনি এরকম বলছেন, বাক্যটুকু শুধু পড়ি, বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির পরাজয়ের পর নতুন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থানের আর্থসামাজিক ও রাজনৈতিক শর্ত বাংলাদেশে হাজির হয়েছে। এবং তিনি আপনার সাক্ষাৎকারটা পড়বেন, তিনি সেখানে বিশেষ করে ধর্মবাদী যারা আছেন তারা তাদের কর্মকাণ্ডকে উল্লেখ করেই দেখাচ্ছেন যে এই ধরনের প্রবণতা আছে। অ্যান্ড হি ইজ ভেরি রাইট। আমি মনে করি অন্তত আমরা যদি সেই পরিস্থিতির সুযোগ খুব বেশি যদি নাও নেওয়া হয়ে থাকে শেষ পর্যন্ত, আমার একটা আর্গুমেন্ট আমি দীর্ঘদিন থেকে বলছি যে বাস্তবে বাংলাদেশে ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি বিরাট শক্তি অর্জন করবে কিনা বা ক্ষমতা দখল করে ফেলবে কিনা সেই আলোচনা সরিয়ে রেখে বলছি এটার উত্থান হচ্ছে, এটা একটা ফার্টাইল গ্রাউন্ড দেখা যাচ্ছে। এই ন্যারেটিভটা আমাদের জন্য দেশে তো বটেই, বিদেশে অনেক বেশি ক্ষতিকর হবে, অনেক বেশি ক্ষতিকর হবে। একটা মানে আমাদের বর্তমান পৃথিবীতেই বাঁচতে হয়। ইরাকের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে কিনা, সেই ডিস্ট্রাকশনের ওয়েপনের ন্যারেটিভ তৈরি করে ইরাককে ধ্বংস করে দেওয়া গেছে, আটারলি মিথ্যা। সুতরাং আমি এই কথাটা বলতে চাইছি, পৃথিবীতে যখন আমরা বসবাস করব আমাদের কেয়ারফুল থাকতে হবে। এবার মূল জায়গাটায় আসি, তিনি কি বলছেন। উনি মূলত মার্কিন ইন্টেলেকচুয়াল জেফ্রি স্যাক্সকে নিয়ে কথাটা বলেছেন। আমি একটু পড়ি ওনার হুবহু নীতি যা বলেছেন। গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ। মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি স্যাক্স 18 আগস্ট দাবি করলেন, দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান রেইজেস দ্য লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ। পাকিস্তানের ইমরান খানের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুবই শক্ত প্রমাণ রয়েছে। এ থেকে ধারণা তৈরি হয়েছে একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে। তারপর তিনি বলছেন, কথাটা তো ফেলে দেওয়া যাচ্ছে না। আরেকটা জায়গায় তিনি ডক্টর ইউনূসকে আমাদের পাওয়া নিয়ে তিনি বলছেন ইটস রাইট, বিশেষ করে ভারতের আধিপত্য বা চাপ মোকাবেলার ক্ষেত্রে, হস্তক্ষেপ মোকাবেলার ক্ষেত্রে তিনি খুব ভালো করেছেন, যেটা আমরাও বলি। তারপর তিনি একটা জায়গায় বলেছেন ডক্টর ইউনূসকে পাওয়ার পর এটার কুফল হচ্ছে, তিনি বলছেন এর কুফলটা হচ্ছে এই জেফ্রি স্যাক্সরা এখন বলছেন বাংলাদেশে মার্কিন স্বার্থ রক্ষার জন্য রেজিম চেঞ্জ হয়েছে। এই হাল আমরা সহজে বদলাতে পারছি না। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছে তেমনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ হয়েছে কি, এই সন্দেহ দেখা দিয়েছে। তিনি ব্যর্থ হলে জেফ্রি স্যাক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে। জেফ্রি স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন বটে, কিন্তু পুরোটা মিথ্যা নয়, এরকম বলছেন তিনি।
তার আগে একটু বলে তিনি তার সেই সহজাত যে জিনিসটা ন্যারেটিভে তিনি প্রথম থেকে আছেন, আমি এটাই মূল আলোচনা করবো। একটা কথা মনে পড়লো, তিনি কথা বলেছেন 8 অগস্ট শপথ গ্রহণের দিন সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে। এই আন্দোলনকে তিনি প্রথম দিন থেকে বিপ্লব বলার চেষ্টা করেছেন, উইচ আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি উইথ। আমি তখন এটার বিরুদ্ধে কথা বলেছি, এটা কেন বিপ্লব না সেটা নিয়ে এক্সক্লুসিভ ভিডিও করেছি। তিনি প্রতিবিপ্লব হয়েছে মনে করছেন, তিনি সংবিধান স্থগিত করে না দিলে আমাদের তার ভাষায় বিপ্লবীরা বিপদে পড়ে যাবে। আমি ধরে ধরে দেখিয়েছি সংবিধান পরিবর্তন যদি করে ফেলাও হয়, নতুন সংবিধান লেখা হয়, শেখ হাসিনা ফিরে আসলে কারো মুক্তি নাই। যেন ফরাদ মজহারেরও নাই, আমার নাই, বহুজনের নাই, আর আমাদের যারা মূল নেতৃত্বের সামনে ছিলেন, মাঠে ছিলেন, তাদের তো কথাই নেই। সুতরাং উনি অনেকগুলো, আমি বলেছি যে সংবিধান পরিবর্তন করা লাগতে পারে, নতুন সংবিধান লেখা লাগতে পারে, কিন্তু তাদের যে যুক্তি হাজির করা হচ্ছে এগুলো ভুল যুক্তি ছিল। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। এখন বহুদিন পর জনাব ফরাদ মজহার রেজিম চেঞ্জের জেফ্রি স্যাক্সের এই লেখাটা কেন আনলেন? জেফ্রি স্যাক্স একজন সম্মানিত মানুষ, তিনি যখন এই কলামটা লিখেছেন তখনই আমরা আসলে এটাকে প্রটেস্ট করেছি। দুটো কলামকে একসাথে নিয়ে কথা বলেছিলাম, একটা জেফ্রি স্যাক্সের আর একটা হচ্ছে ব্রহ্মচেলানির, ভারতীয় একজন সিকিউরিটি এক্সপার্ট, তিনি ইন্টারন্যাশনাল বিশেষ করে ওয়েস্টের কাছে বেশ খানিকটা পরিচিত। তো তারা দুজনেই লিখেছেন এবং তারা দুজনেই ইঙ্গিত করেছেন যে এটা আদতে একটা কু, মানে মার্কিন সহায়তার কথা আছে এবং কুয়ের কথা বলা হচ্ছে। দুজনই বলেছেন যে এটা জনগণের গণ অভ্যুত্থান না, এরকম একটা ন্যারেটিভ তারা আনার চেষ্টা করেছেন। আর ব্রহ্মচেলানি তো একইভাবে আমেরিকাকে ইঙ্গিত করেছেন। মানে আমরা এখন আমাদের এত বড় একটা অর্জন, জেফ্রি স্যাক্সের মতো মানুষ, তিনি যেখানে থাকেন খুব অল্প সময়ের মধ্যে, তিনি অগাস্টে লিখেছেন, খুব অল্প সময়ের মধ্যে তিনি একটা লেখা লিখেছেন এবং তার এক ধরনের পরিচিতি আছে আমেরিকার এই রেজিম চেঞ্জ বা ডিপ স্টেট যা যা করে বেড়ায়, তিনি সাধারণত এগুলোর বিরুদ্ধে কথা বলেন। মানে উনি এস্টাবলিশমেন্টের লোক নন, সো তিনি এখানেও অ্যান্টি এস্টাবলিশমেন্ট কিছু খোঁজার চেষ্টা করবেন। এটা একটা প্রবণতা, আমরা ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু এই প্রবণতা তার আছে। বাংলাদেশের মাটিতে থেকে জনাব ফরাদ মজহার তো বাংলাদেশের মাটিতে আছেন, মানে ওনাকে জেফ্রি স্যাক্সকে নিয়ে এসে তার কথা দিয়ে এখানে ভিত্তি করে কথা বলতে হবে কেন? তিনি তো দাবি করেন, তিনি একটা বইয়ের কথা বলেন যে এটা 1 বছর, ঠিক 1 বছর আগে লেখা হয়েছিল, মানে গণ অভ্যুত্থানের 1 বছর আগে, সেটারই অনেক গাইডলাইন এখানে ছিল। সেসব নিয়ে তর্ক করছি না। তিনি নিজে অত্যন্ত প্রতারণামূলক কতগুলো গ্রুপের সাথে জড়িয়েছিলেন। ইনসাফ বাস্তবায়ন কমিটি, এরা কারা, কিভাবে সরকার এবং একটা বিশেষ এজেন্সি টাকা খেয়ে আমেরিকার সিআইএ এটার সাথে জড়িত আছে, এটা নাম দিয়ে ঢাকার পলিটিক্যাল স্ফিয়ারে বহু কাণ্ড ঘটিয়েছেন, এমনকি মেন স্ট্রিম নিউজ পেপারেও এদের কাণ্ডকীর্তি এসেছিল। তার এক ধরনের ইনভলভমেন্ট তো তাদের সাথে ছিল। যাই হোক, আমরা সেই আলোচনা সরিয়ে রেখে বলছি গণ অভ্যুত্থানটা কীভাবে হলো, কী হলো, তিনি তো মাঠে ছিলেন এবং এখানকার যারা নেতা আছেন এই অভ্যুত্থানে, যারা সামনের সারিতে ছিলেন, অনেকের সাথে তার যোগাযোগ ছিল। তার সাথে তার যে পাঠচক্র আছে, তিনি দীর্ঘদিন থেকে পাঠচক্র পরিচালনা করেছেন। এখানে পাঠচক্র নিয়ে মানুষের কিছু ক্রিটিক থাকতে পারে যে পাঠচক্রে যারা যান তারা এক ধরনের স্টেরিওটাইপ হওয়ার প্রবাবিলিটি থাকে, বাট স্টিল উনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন দীর্ঘদিন। বহু মানুষ তার পাঠচক্রে গেছেন। তিনি তার চিন্তা, তার বিশ্লেষণ বা পৃথিবীর যে একটা অংশের অন্তত জ্ঞানের সাথে পরিচিত করার চেষ্টা করেছেন। তো অনেকেই তো তার পাঠচক্রে গেছে, তো এদের অনেকের সাথে তার খুব সরাসরি যোগাযোগ আছে। এমনিতেও যোগাযোগ না থাকার কারণে আর একজন গুরুত্বপূর্ণ পলিটিক্যাল অবজারভার হিসাবে, পলিটিক্সের অবজারভার হিসেবে তার তো এটা বোঝারই কথা আসলে বাংলাদেশে কী হয়েছে। বাংলাদেশে আমেরিকা, তারও আগে যদি প্রশ্ন করি, আমেরিকা কি বাংলাদেশে রেজিম চেঞ্জ করতে চেয়েছে? খুব সিরিয়াস প্রশ্ন যে এটা আমেরিকার সহায়তা রেজিম চেঞ্জ, এটা কেউ চেয়েছে? আমরা একটু পেছনে যাই, 2022 সাল থেকে যখন র্যাবের পরে স্যাংশন আসলো, আমরা এটা বুঝতে পারছি আমেরিকা বাংলাদেশের সরকারকে তীব্র চাপে ফেলতে চাইছে। তারপর ভিসা পলিসি ঘোষণা করলো যাতে বিরোধীরা তার বিরুদ্ধে একটা মুভ করার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে। তাতে আমাদের মনে হতে পারে আমেরিকা এই রেজিম চেঞ্জ চাইছে। কারণ হলো শেখ হাসিনা চায়নার সাথে অনেক বেশি অ্যালাইন্ড হচ্ছিল। ওই সময় বাইডেনের যে স্ট্র্যাটেজি ছিল তাতে একটা ডেমোক্রেটিক কান্ট্রি বা ডেমোক্রেটিক বাংলাদেশ মার্কিন স্বার্থের অনুকূলে ছিল। পৃথিবীতে স্বার্থের বাইরে কিছু হয় না, এটা নিয়ে আজকে আর আলোচনা করছি না, অনেকবার কথা বলেছি। তারা মনে করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ভারত, ওই যে 2+2 মিটিংয়ের পর ভারত সামহাউ কুড ম্যানেজ আমেরিকা, যে আমেরিকা, এটা বোঝা যাচ্ছে, ভারত প্রকাশ্যেও বলেছিল, আমরা বুঝেছি এরপর আমেরিকা আসলে আর খুব বেশি কিছু করেনি। এমনকি যে নির্বাচন, তথাকথিত নির্বাচন হচ্ছিল, সেই নির্বাচনের ব্যাপারেও তাদের আসলে তেমন কোনো মাথা ব্যথা নাই। কারণ পৃথিবীতে বহু দেশে নির্বাচন হয়ে যাওয়ার পর তারা ভিসা পলিসি অ্যাপ্লাই করেছিল বা কোনো স্যাংশন দিয়েছিল, অনেক দেশের উদাহরণ আছে। কিন্তু এটার ভিসা পলিসি তারা ঘোষণাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের সাথে জড়িতদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তাতে মনে হয় তাদের আসলে খুব বেশি আগ্রহ ছিল না। তবে এখানে বলে রাখা ভালো, পরবর্তীতে বেনজির এবং আজিজ, আমি ভুল না করে থাকলে দুজনই নির্বাচনের পরে তাদের বিরুদ্ধে স্যাংশন এসছে। তবে এটাও আমরা বলবো এই স্যাংশনের প্রসেস তো হঠাৎ করে নির্বাচনের পরে করা হয়নি, এটা প্রিভিয়াস একটা ঘটনা ছিল। সো আমরা এটা বলতে পারি যে আমেরিকা তার যে চিন্তা ছিল, যদি থেকেও থাকে, আবারও বলছিল, প্রত্যেকটা ক্যাটালিস্টের চিন্তা, তারা মূল কাজ দেশকে দিয়ে করতে হবে। আমেরিকা আগের মতো আর মিলিটারিকে দিয়ে ক্ষমতা দখল করিয়ে ফেলে না, একসময় তারা এটা করতো। তারা র্যাদার যদি দেশের মধ্যে সেরকম গ্রাউন্ড তৈরি থাকে, তারা সাহায্যের নীতি নিয়ে আসে, তারা সেটাকে পেট্রোনাইজ করার চেষ্টা করে, এটা ছিল। কিন্তু আমেরিকা জানুয়ারি নির্বাচনের পর, সংসদ নির্বাচনের পর অলমোস্ট ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল। সেই জায়গায় আসলে বহু ক্ষেত্রে যেটা হয়, বহুদিন বলেছি, বাংলাদেশে একটা তিউনিসিয়া মডেলের গণঅভ্যুত্থান হবে, যেখানে কোনো একটা ক্ষোভের কারণে কিছু মানুষ নেমে আসবে এবং আপামর মানুষ তারপর নেমে আসবে, কারণ প্রত্যেকের তার ক্ষোভ আছে, তার ক্ষুব্ধতা আছে, তার হিসেব নিকাশ আছে, সেটা সে মেটাতে চাইবে। তো সেটা হয়েছে। এখন এই মুভমেন্টের ভেতরে আমেরিকা কি একেবারে কোনোভাবে ইনভলভ ছিল না? খানিকটা থাকতে পারে। এই মুভমেন্ট যদি হয়, আমেরিকা তো ইন্ডিয়ার চাপে সে
পছন্দ করেনি, না করলেও সে খানিকটা শেখ হাসিনাকে চাপ দেওয়া থেকে সরে এসেছিল। শেখ হাসিনাকে সরব বা সরে গেলে তার স্বার্থের জন্য ভালো হবে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তার জন্য ভালো হবে সে ভাবছিল। সেটা যদি হয়ে থাকে, সে কোনো না কোনো জায়গায় রোল প্লে করে থাকতেও পারে, আমরা আসলে এগুলো জানি না, এটা একদম সিগনিফিকেন্ট কিছু না, এটা আমাদেরই মুভমেন্ট, কোনো রকম কোনো সন্দেহ নেই। ইভেন জাতিসংঘের রোলের কথা আমরা পরবর্তীতে জানতে পারলাম, ফলকা তুর বলেছেন বিশেষ করে শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী যাতে গুলি না করে। আমরা এটাও মনে করি যে এটা না হলেও আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত গুলি করতো না, কিন্তু তোর যেহেতু নিজে দাবি করছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যে সেনাবাহিনীকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল মিশনের ব্যাপারে। তো এইগুলো যদি হয়ে থাকে, এইগুলো পরবর্তীতে কেউ কেউ কিছু না কিছু রোল প্লে করেছে, কিন্তু এটাকে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ বলা, সেক্সকে ডেকে এনে তার কথাকে খুব গুরুত্বপূর্ণ ধরে নিয়ে আসা, এটা খুবই খারাপ চর্চা হলো, খুবই খারাপ চর্চা হলো। যতটুকু 5% 10% যতটুকু রোল তা যদি এরা সহ জাতিসংঘ সহ প্লেও করে থাকে, ওটা না হলেও আমাদের হতো, খানিকটা বেশি রক্তপাত হয়তো হতো। আমরা আসলে মানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি, শত শত মানুষ খুন করে পারা যাচ্ছিল না। আমেরিকার সহায়তা রেজিম চেঞ্জ, শত শত মানুষ জীবন দেয় না এসে, এগুলো আমাদের বুঝতে পারতে হবে। আমরা পারতাম, হয়তো আরেকটু ক্ষয়ক্ষতি হতে পারতো, সেনাবাহিনী কি 1 দিন 2 দিন গুলি করতো আমার সন্দেহ আছে, কিন্তু তারপরে যদি করতো পারতো আমাদেরকে ঠেকাতে? নো ওয়ে। সুতরাং এই সামান্য কিছু রোল যদি থেকেও থাকে, সেটাকে এক ধরনের মেইন স্ট্রিম ব্যাপার করার চেষ্টা, এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। আমি বুঝতে পারি জনাব ফরহাদ মজহারের অসন্তুষ্টি আছে, তিনি যা চেয়েছেন আমি সেটাকে উনি সহি নিয়তে করছেন বলে মনে করতে চাই। তিনি একটা বিপ্লবী সরকার চেয়েছিলেন, তিনি চেয়েছেন সংবিধান বাতিল করা হোক, তিনি ফরমান দিয়ে আনটিল একটা নতুন সংবিধান লেখা হবে, মানে এটা বহু বছর, একটা নতুন সংবিধান লেখা 2 4 5 7 10 বছর হতে পারে, প্রচুর দেশে এই উদাহরণ আছে। অথবা ওই সংবিধান লেখা পর্যন্ত আমাদের পুরনো সংবিধানকে রেখে এরকম মানে একটা বিপ্লবী সরকার থাকবে, নানান কিছু হতে পারে, সেই ধরনের একটা স্বপ্ন। কারো খোয়াব ছিল এটা দিয়ে সব পাওয়ার গ্র্যাব করা, নিজের হাতে কবজায় রেখে দেওয়া। আমরা ধরে নিলাম তৎকালের খাতিরে যে তিনি অন্তত সেভাবে চাননি, তিনি দেশের ভালোই চেয়েছেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখন তার এই অসন্তুষ্টিটাকে তিনি যদি আসলে এভাবে পোট্রে করেন, এটা আমাদের গণ অভ্যুত্থানের মহিমাকে খুবই খাটো করা হয়, তুচ্ছ করা হয়। এবং তার মতো একজন সিগনিফিক্যান্ট মানুষ যখন এই ধরনের আলাপ করেন, তখন না এটার কিছুটা ট্র্যাকশন কোথাও না কোথাও তৈরি হবে। বিশেষ করে আমি যেটা বলতে চাই, ভারতের হাতে তিনি অস্ত্র তুলে দিতে পারেন, দিয়েছেনও হয়তো, কারণ ভারত এগুলো ব্যবহার করবে। ভারত এই আলাপটা দীর্ঘদিন থেকে করছে। ব্রহ্মচালানি তো আসলে তাদেরই লোক, বিজেপির লোকই, তারা এটাকে আমেরিকার সাহায্য, সেনাবাহিনীর অভ্যুত্থান ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেছেন। এটাতে লাভ হবে আসলে তাদের এবং জাতির এই অত্যন্ত ডিসাইসিভ টাইমে তার মতো খুবই সিগনিফিক্যান্ট একজন পাবলিক ইন্টেলেকচুয়ালের দিক থেকে এই ধরনের মন্তব্য। হাসিনার লেসপেন্সার ওই বটতলার উকিল ক্রিমিনাল সুপুকে ঘাট ধইরা বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি। জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে, সুপ্পুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই। এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 5ই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেসপেন্সার খুনি হাসিনার পদধূলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপ্পুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে। একজন জেনারেল ছিল, হাসিনার পায়ে হাত দিয়া কদমবুসি করত, আর তারে বলা হয় কদমবুসি জেনারেল। একজন রাষ্ট্রদূত আছে, নাম আর কইলাম না, এখনো আছে, সেও কদমবুসি রাষ্ট্রদূত। সুপ্পু হইতেছে কদমবুসি রাষ্ট্রপতি। এইরকম হাসিনা হাজারো কদমবুসি পদবি দিছে বিভিন্ন জনকে। বাংলাদেশে কদমবুসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানাই ফেলছিল হাসিনা। দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদমবুসি করিচ্ছে। নৈশ ভোট, দামি ভোটের পরে হাসিনার জাউরা তথাকথিত এমপি গুলা কদমবুসি করত। হাঙ্গেরে নুরুল হক নুরো কদমবুসি বিরোধী দলের নেতা। হ্যাঁ, এডিটর সাহেব, আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম, দেখেন কত নিউজ আসে, দেখেছেন? আর কত ছবি আসে, দেখেন। এই পায়ে হাত দিয়ে সালাম করাটা আসলো কোত্থেকে? ব্যক্তিগতভাবে আমার কাছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি, কারণ এটা হিন্দু কালচারে এটা আছে, এটা ফাইন, সুন্দর। নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই, যে করবে, যার ধর্মের কালচার অনুসরণ করবে, যেভাবে সে শিখে আসছে, যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে, এটা অসুবিধা নেই। কিন্তু একজন মুসলমানকে এইভাবে পায়ে হাত দিয়ে সালাম করতে পারে? আমি জানি না, জানতাম না, তো আমি সার্চ দিলাম, হ্যাঁ, খোঁজ করলাম, সার্চ, হ্যাঁ, তো আহমেদুল্লাহ হুজুর সাহেবের একটা ভিডিও পেলাম। এটা হ্যাঁ, আপনারা ওনারা খুবই পছন্দ করেন, আমিও করি। ওনার ধর্মীয় কাজ তো আছেই, পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলো করেন অসাধারণ, সেইগুলো মুগ্ধ হওয়ার মতো। দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাবো, কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে, যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো। যাই হোক, তো উনার একটা ভিডিও আছে, আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন, হ্যাঁ, শুনেন। এরপরে প্রশ্ন হলো, আমরা বাবা মা, হুজুর, স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা, অনেক বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না? ঠিক। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয়, তুমি তার চাইতে আরো একটু বাড়ায়া বলবা। সে যতটুকু দোয়া দেয়, তুমি তার চাইতে একটু বাড়ায়া দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পা ধরে সালাম করলেন। সালাম যদি হয় পা ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে? জবাব। তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব।
সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কাঠি আগে থাকতে হবে, বাড়াইয়া দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পাও ধরে। এবার সালাম, শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলেন? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দাও ততটুকু দিয়ে ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে, আর বাকি এর চাইতে নাম নিচে নামবে কোথায়, পায়ের নিচে তার কিছু নাই। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি পাও ধরে সালাম দিলেন, শ্বশুর একটা উষ্টা মারে আপনার জবাব দিলে কেমন হবে? যে বেটা এটা কোনো সালাম হলো? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য ভাই সালামের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে। কি দিয়ে সালাম দিতে হবে? কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছে মুখ দিয়া। সালাম হলো শান্তির দোয়া, এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এগুলো না করলে মুসিবত হলো যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না, বলবে যে কি বেয়াদব, হ্যাঁ পাঁচই সালাম করে নাই। এটাকে রিকভার করার জন্য কি করবেন? খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুর শাশুড়ির সামনে খুব ভদ্র হয়ে থাকবেন, অনেক সম্মান শ্রদ্ধা করবেন, যাতে করে বুঝতে পারে ওনারা যে পাও না আসলে কি হয়েছে, ছেলেটা আসলে ভালো। কথা কি বুঝতে পারছি? সালাম করলেন না, বেচারা এমনি মনে কষ্ট যে মনে বেয়াদব, আবার চললেন একটু বেশি উড়া ভাব, তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি করছে। ঠিক না ঠিক? বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদের সম্মান জানাতে হবে, কিন্তু সম্মান জানানোর পদ্ধতি হবে কোরআন এবং হাদিস। মন গড়া পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না। সালাম হবে কি দিয়া? মুখ দিয়া। শুনেছেন? তাহলে এটা এসেছে কই থেকে? ইন্ডিয়া থেকে আসছে। ওই তো দিল্লির মাল, দিল্লিতে আসছিল না? ওই দিল্লির থেকে আসিস, আবার দিল্লিতে ফিরে গেছে। ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসিছে। আসার টাইমে এই কালচার নিয়ে আসিছিল, আর ওই কালচারে সুপ্পু পদধূলি নিত, ওই হাত, অপবিত্র হাত, ওই হাত দিয়া আমাদের রাষ্ট্র চলতেছে। সুপ্পু ওই হাত মুসকো দে দাও ঠাকুর, তোর ওই হাত আমি কাইরা নিমু। যাই হোক, আমার ওই এপিসোডের পরে অনেকগুলো প্রশ্ন আসিছে, তো এগুলো নিয়ে একটু আলাপ করি, আসেন। কেউ কেউ বেগম জিয়াকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রধানত তিনটা বিষয় উপস্থাপন করেছেন। প্রথমত বলছেন উনি শারীরিকভাবে অসুস্থ, দ্বিতীয়ত তিনি দলীয় প্রধান, বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা, তৃতীয়ত খুব অল্প সংখ্যক লোক বলতেছেন তারা নারী প্রেসিডেন্ট মাইনা নিতে পারতেছেন না। আমি কনসার্নগুলো আমলে নেওয়ার পক্ষে, আসেন একটা একটা করে আলাপ করি। কতটা ঠিক যে দিল্লি দেশে হাসিনার তুলনাবিহীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া? তাকে বিষ প্রয়োগে হত্যা করার চক্রান্ত করেছিল সেই মানবরূপী হায়না শেখ হাসিনা। আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, দুটা, এটা দেখে নিন। আমি সবসময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন উনি ঘুরে দাঁড়াইছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তিনি মানসিকভাবে কতটা শক্ত, রাজনৈতিকভাবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন। ওনার চিন্তার শক্তি এখনো সজীব। বিএনপি যখন প্রফেসর ইউনূসের সাথে পাঙ্গা নিচ্ছিল না, দৈরাতে নামিছিল, তখন তিনি ইন্টারফেয়ার করেছিলেন। বিএনপি যখন কইতেছিল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, তিনি শান্তভাবে বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ভালো হবে। সেটাই হয়েছে, তাই না? ওনার যে কত যন্ত্রণা দিচ্ছে হাসিনা, কিন্তু উনি একটা কত কথা বলেন নাই। এমন গ্রেসফুল রাষ্ট্রনেতা মুরব্বীরা দেখছেন জিয়াউর রহমানকে, কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন তো দেখে নাই এরকম গ্রেসফুল নেতা। এতে বোঝা যায় তিনি রাষ্ট্রপতির পদে সম্পূর্ণভাবে ফিট। বেগম জিয়ার, এটা সত্য, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা সম্পূর্ণ কাটে নাই, এটা ঠিক। কিন্তু আপনি সেটা তুলনা করেন দিল্লি দাসী হাসিনার অবর্ণনীয় মানসিক অসুস্থতার সাথে। হাসিনা তো আর মানসিকভাবে মানুষের পর্যায়ে ছিল না, সে হিংস্র পশু হয়ে গেছিল। চিন্তা করে দেখেন, আমরা তার আন্ডারে 16 বছর কাটাইছি, তাই না? দেশটাকে সে কারাগারের কসাইখানা বানাইছিল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা ভারতের পদতলে বিসর্জন দিছিল। আর যাই হোক, বেগম জিয়া সারা জীবন এই ভারতের সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে গেছেন। ওনার নামই হচ্ছে আপোষহীন নেত্রী। তার হাতে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পতাকা, আমাদের জাতীয় ভবিষ্যৎ নিরাপদ। যারা প্রশ্ন তুলছেন যে বেগম জিয়া প্রেসিডেন্ট থাকাতে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, তাদের জন্য দুটো উদাহরণ দেই। 1996 সালের নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন জবরদস্ত রাজনীতিবিদ, জনাব আব্দুর রহমান বিশ্বাস। তিনি দলীয় ব্যক্তি ছিলেন, তিনি বিএনপির মনোনীত প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি বিএনপির নেতা ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে প্রতিরক্ষা বিভাগ তথা সামরিক বাহিনী পুরাটাই তার আন্ডারে ছিল, আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে। কিন্তু দলীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও জনাব আব্দুর রহমান বিশ্বাসের আমলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় হয়েছিল আওয়ামী লীগ। 2008 সালে ইয়াজউদ্দিন, তো খালেদা জিয়ার মনোনীত রাষ্ট্রপতি, তাই না? ইলেকশনে জিতেছিল আওয়ামী লীগ। সুতরাং দলীয় ব্যক্তি হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এই কথাটা ঠিক না। অধিকন্ত আগামী নির্বাচনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী বেগম জিয়ার আন্ডারে তো থাকবে না, প্রেসিডেন্টের আন্ডারে না, এটা সুপুর আন্ডারে না। তারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের আন্ডারে। সুতরাং রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার নিয়ন্ত্রণ 1996 সালে তারই দলীয় প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের চাইতে কম হবে। ফলে বেগম জিয়া প্রেসিডেন্ট হইলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটার কোনো বাস্তবসম্মত যুক্তি নাই। ওনার অধিষ্ঠান প্রেসিডেন্ট হিসেবে এটা সেরিমোনিয়াল। এই সেরিমোনিয়াল প্রেজেন্সের গুরুত্ব অপরিসীম রাজনীতিতে এবং আমাদের মনে, কালেকটিভ সাইকিতে।
খুব অল্প সংখ্যক ব্যক্তি বলছেন যে তারা নারী রাষ্ট্রপতি চান না, নারী নেতৃত্ব চান না। ভাইজান একটা কথা বলি, হ্যাঁ এটা কিছু মনে করেন না আর কি। ইন্ডিয়া কয়টা বয়ান বাংলাদেশে চালায় বুঝেছেন, শয়তানি বয়ান, এগুলো আপনারা কেউ কেউ খান। এক নম্বরের শয়তানি বয়ান হইতেছে প্রফেসর ইউনূস সুদখোর। সুদ যেহেতু ইসলামে হারাম, তাই সুদের কথা বলে বাংলাদেশে সাধারণ মুসলমানদের চুলকায় দেওয়া আর কি, বুঝছাও। 2 নম্বরে নারী রাজনৈতিক নেতা চাই না। হাসিনা যে টাইমে ছিল ভাইজান, আপনারা একটা কথা কইছিলেন, বলেন নাই তো। এখন আপনাদের চেতনা জায়গায় উঠলো। খালেদা জিয়ার জোটে সকল ইসলামপন্থী দল ছিল না, ওনার নেতৃত্ব মাইনা নিছিল না বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল। ওনারা কি আপনাদের চাইতে কম বোঝেন? যাই হোক, আমি এই ধর্মীয় বিতর্কে ঢুকতে চাই না। আলেমরা বলেন এই বিষয় নিয়ে, আমরা শুনবো ওনারা কি বলেন। ওনাদের প্রজ্ঞা দিয়া, ওনাদের বুঝ দিয়া ওনারা বলেন, আপনি নিজে সিদ্ধান্ত নিয়েন না, এটা নিয়ে হাউকাও করেন না। এই প্রসঙ্গে একটা বাস্তব উদাহরণ দিই, হ্যাঁ, ইরান নিয়ে। ইরানের বিপ্লবে নারীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করছিল। তারা ছিল বিপ্লবের সর্বাধিক দৃশ্যমান, সাহসী এবং আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি। কিন্তু তাদের এই সক্রিয়তা এবং আত্মত্যাগের রাজনৈতিক ফলাফল কিন্তু তাদের প্রত্যাশার সাথে মেলেনি, বরং বিপরীত হয়েছে। বিপ্লব বিজয়ের পরে হাজার হাজার নারী পর্দা ছাইরা রাস্তায় নামছেন স্বাবিরোধী বিক্ষোভে। নারীরা পুরুষদের মতোই রাস্তার বিক্ষোভে পুলিশের গুলির সামনে বুক চিতায় দাঁড়াইছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, লেখিকা, গৃহবধূ, শ্রমজীবী নারী, সব শ্রেণীর নারীরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মার্ক্সবাদীরা নিয়েছিলেন, বামপন্থীরা নিয়েছিলেন, ইসলামী জাতীয়তাবাদীরা নিয়েছিলেন, লিবারেলরা নিয়েছিলেন, বিভিন্ন মতাদর্শের নারীরা একত্রে রাজপথে আন্দোলন করেছিলেন। বিপ্লব পরবর্তী সময় কি হয়েছে? নারীর অবনমন হয়েছে, নারীর অধিকার সংকুচিত করা হয়েছে। যেই নারীদের সক্রিয়তা বিপ্লবের সফলতায় ছিল অপরিহার্য, বিপ্লব বিজয়ের পরে তাদেরকেই পেছনে ঠেলে দেওয়া হয়েছে, যেন তারা শত্রু। এখন এই প্রশ্ন উঠছে যে ইরানের নারীরা যে বিপ্লবকে নিজেদের রক্তে রাঙাই দিছিল, সেই বিপ্লব কি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল? হ্যাঁ, এইটাই ইতিহাসের একটা নির্মম ট্র্যাজেডি। ইতিহাসে বহুবার দেখা গেছে মহিলারা যখনই রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হন, তারা বিপ্লবের সময় থাকেন অগ্রভাগে, কিন্তু সাফল্যের পরে পেছনের সারিতে তাদেরকে ঠেলে দেওয়া হয়। একই ঘটনা ঘটছে বাংলাদেশে। হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখছে, রক্ত দিছে, সহযোদ্ধাকে রক্ষা করছে নারীরা, বাংলাদেশের নারীরা, মায়েরা আর বোনেরা। তারা আর বিপ্লবের বিজয়ের পরে তাদের সাথে অমানুষের মতো আচরণ করা হইতেছে। বিপ্লব পরবর্তী সরকার এর কারণেও দুর্বল হয়েছে, কারণ নারীরা মুখ ফিরাই নিছে। আপনি জনগোষ্ঠীর অর্ধেক অংশকে প্রতিপক্ষ বানায় কোনো লড়াই জিততে পারবেন না, জীবনেও পারবেন না। আমরাও পারতাম না হাসিনাকে হটাইতে, নারীরা পথে নেমে না আসলে। ইসরায়েল যে হামলা করলো ইরানে, সেও ইরানের নারীদের খুব কাজে লাগাইছে। ইরানের অনেক শক্তি থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠ নারীরা, আর সেই জোসনিয়া সরকারের পাশে নাই, বিপ্লবের পাশে নাই। ইরানের এখন কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? ইসরায়েলকে মোকাবেলা করা নাকি নিজের দেশে নারীদের দমন করা? এভাবেই বুঝবেন আমাদের কোনটা প্রায়োরিটি হওয়া উচিত। খালেদা জিয়া নারী তার জন্য প্রেসিডেন্ট হইতে বাধা দেওয়া, নাকি অখণ্ড ভারতের অংশ হইয়া নামাজ পড়ার জন্য লাঠি খাওয়া, গরুর মাংস বহন করার অপরাধে গণপিটুনি খাইয়া মরে যাওয়া, বা জোর কইরা গিরপন্থীদের হাতে পড়িয়া জয় শ্রীরাম বলতে বাধ্য হওয়া? কোনটা? আপনারা কোন পথে হাঁটবেন ভেবে দেখবেন। আর একটা উদাহরণ দিই, ইন্ডিয়ার সংখ্যালঘুদের জন্য পাকিস্তান হয়েছিল। জি, পাকিস্তান মুসলমানদের জন্য না, ভারতের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য হয়েছিল। শুধু মুসলমানদের জন্য না, দলিত হিন্দুদের জন্য পাকিস্তান হয়েছিল। শুধু জিন্না না, মুসলিম লীগ না, যোগেন মন্ডলের লড়াইয়ের ফল ছিল পাকিস্তান। যোগেন মন্ডলকে পাকিস্তানে থাকতে দেওয়া হয় নাই, কারণ পাকিস্তান একান্ত মুসলমানদের রাষ্ট্র হয়ে উঠতে চাইছিল। পাকিস্তানের রাষ্ট্র তাতে দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে? দুর্বল হয়েছে। এতই দুর্বল হয়েছে যে পাকিস্তান ভেঙে গেছে। পাকিস্তান ভেঙে লাভ হয়েছে মুসলমানদের? হয় নাই। তো বাংলাদেশকে নিয়ে এমন বাড়াবাড়ি করলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে, আমি আগেই কয়ে দিলাম, তাই সাবধান। আবার কেউ কেউ রাষ্ট্রপতি পদে আমাদের শ্রদ্ধেয় আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কথা বলছেন। আমি ওনার সাথে কথা না বললেই 100% নিশ্চিত আপনারা যদি মাহমুদ ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বাংলাদেশের রাষ্ট্রপতি কার হওয়া উচিত, উনি নিজেই বেগম জিয়ার নাম প্রস্তাব করবেন। উনি নিজে, হ্যাঁ আমি তো ওনারে চিনি, উনি নিজেই করবেন। সুতরাং এই কথাটাই অবান্তর। আর কিছু দিল্লি দাস, কচু খেতি বেগম জিয়াকে রাষ্ট্রপতি প্রস্তাব করার জন্য আমাকে গালবন্ধ করেছে, কারণ এই প্রস্তাব বাংলাদেশে ভারতের দালালদের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ। তার মানে আমার প্রস্তাব কাজে লাগিছে, আমার প্রস্তাবটা লক্ষ্যভেদী। এই সামান্য সংখ্যক দিল্লি দাসদের একমাত্র উদ্দেশ্য হইতেছে বাংলাদেশকে ভারতের পদতলে পুনরায় বিসর্জন দেওয়া। আমরা তাদের এই চক্রান্তকে পুনরায় সমবেতভাবে ব্যর্থ করে দেব। যেভাবে আমরা হাসিনাকে খেদায় দিয়েছিলাম গত বছর অগস্ট মাসে, ঠিক একইভাবে। আর আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহ বলছে যে দাদা আইডিয়াটা খুব ভালো, কিন্তু ম্যাডাম কি রাজি হবেন? আমি কইছি ম্যাডামকে আমি যতটুকু বুঝি, দেশের জনগণ চাইলে উনি অমত করবেন না। হয়তো ওনার শারীরিকভাবে কষ্ট হবে, কিন্তু তারপরেও উনি এটাকে উপেক্ষা কইরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে উনি এটাকে গ্রহণ করবেন, এটা আমার অনুমান। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায়, একদিকে আছে দিল্লির পদচুম্বনকারী দালালদের উত্তরাধিকার, যাদের কাছে ক্ষমতা মানে দাসত্ব, গণতন্ত্র মানে নির্দেশনা, আর নেতৃত্ব মানে পায়ে হাত দিয়া কদমবুসি করা। আর অন্যদিকে আছে এক নতুন সম্ভাবনার দিগন্ত, যেখানে রাষ্ট্রপতি হবেন সেই নারী যিনি রাজপথে কখনো হাঁটছেন, কারাগারে কখনো থাকছেন, কিন্তু কখনো মাথা নোয়ান নাই, যিনি আপসহীন, স্বপ্নদ্রষ্টা, প্রতিকূল সময়ে থাকছেন জনগণের পাশে। এই মুহূর্তে আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ আসছে রাষ্ট্রের শীর্ষ পদে এমন একজন নেতাকে বসানোর, যিনি ব্যক্তি নন, প্রতীক। বেগম জিয়া শুধু একজন নেতা না, তিনি হয়ে উঠছেন এক ঐতিহাসিক প্রতিরোধের মুখচ্ছবি।
তার অভিজ্ঞতা, তার সহনশীলতা, তার আপসীন দেশপ্রেম এখন বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের জন্য অপরিহার্য। যারা প্রশ্ন তোলে নারী রাষ্ট্রপতি কি সম্ভব, তাদের বলি ইতিহাসে নারীরাই সবচেয়ে সাহসী বিপ্লবের কাণ্ডারি হয়েছেন। যারা বলে তিনি অসুস্থ, তাদের বলি হাসিনার মতো মানসিক বিকারগ্রস্ত এক ফ্যাসিস্টের তুলনায় বেগম জিয়া এখনো লক্ষ গুণে সুস্থ, স্থির এবং নৈতিকভাবে শক্তিশালী। যারা বলে তিনি পক্ষপাত দুষ্ট হবেন, তাদের জন্য ইতিহাস নিজেই উত্তর। আব্দুর রহমান বিশ্বাস, ইয়াজউদ্দিন, এমনকি 2008 সালের আওয়ামী লীগের বিজয়ের গল্প। আর যারা এই প্রস্তাবকে ব্যঙ্গ করে, গালাগাল দেয়, তারা আসলে আমাদের ভয় পায়। তারা খালেদা জিয়াকে ভয় পায়। তারা জানে এই প্রস্তাব শুধু একটা ব্যক্তি না, একটা আদর্শকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ডাক। এই প্রস্তাব মানে হলো বাংলাদেশ আর ভারতের উপনিবেশ হবে না। এই প্রস্তাবের মানে হলো আমরা আমাদের পতাকাকে আর লাঞ্ছিত হতে দেব না। এখন সময় আসছে একটানা 16 বছরের নিপীড়নের অবসান ঘটানোর। এখন সময় আসছে রাষ্ট্রকে পুনরায় জনগণের হাতে ফিরায় দেওয়ার। সময় আসছে বেগম জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি করে সেই প্রতীকী নবজাগরণ, প্রতীকী বিজয়ের শুরু করা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।